হাসান আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। মানে এই যে জোট করার বিষয়, আমি জানি যে এরই মধ্যে অনেকগুলো মিটিংও আপনারা শুরু করেছেন। গণ অধিকার পরিষদও তার মধ্যে অন্যতম। বিভিন্ন বড় দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে আপনাদের জোট হচ্ছে, এরকম গণমাধ্যমে এরকমও এসেছে, আপনারা আলাপ আলোচনা চলছে। মানে সেই জায়গায় জোট করলে আসলে এই যে ভোটের সময় যে প্রতীকটা খুবই ইম্পর্ট্যান্ট হয়। মানে জোটের ওই জায়গা থেকে আসলে আপনাদের কি কোনো ধরনের মানে পরামর্শ বা কোনো অবস্থান আছে কিনা? যে 2022 সাল থেকে কিন্তু যে যুগপৎ আন্দোলন, এই স্বৈরাচার পতনের যে আন্দোলন এক দফা ছিল, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে, বিএনপি নেতৃত্বে যেরকম আন্দোলন করছে, পাশাপাশি এই কথাটিও বলা যায় যে সহযোগী হিসেবে আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে এখন অবধি, এখন পর্যন্ত বিএনপির সাথে গণ অধিকার পরিষদ জোট করবে কি করবে না, নির্বাচনী জোট, আমি বলছি নির্বাচনী জোট, তাদের সাথে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে আমাদের একটা জোট আছে। বাট নির্বাচনী জোট আমাদের সাথে হবে কিনা বিএনপির, এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে জোটবিহীন আসলে নির্বাচন হয় না বাংলাদেশে। আওয়ামী লীগের যখন একক আধিপত্য ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ তার যে সঙ্গী যারা ছিল, জাতীয় পার্টি সহ যারা ছিল, সবাইকে আসন ভাগাভাগি করেই কিন্তু তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। তো আগামী দিনেও যে নির্বাচন হবে, সেই নির্বাচনও জোটবদ্ধভাবে হবে। তবে এখানে প্রতীকের যে বিষয়টি, আমার মনে হচ্ছে যে হঠাৎ করে নির্বাচন কমিশন যে প্রস্তাবনাটি আরপিও যে আপনার সংশোধন করছে, সেখানে বলছে যে নিজ নিজ প্রতীকে আসলে নির্বাচন করতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে নতুন কিংবা একদম আননোন অনেক দল আছে, তারা আসলে পরিচিত যে প্রতীক, সেই প্রতীকে জোটে নির্বাচন করলে অনেকটা বেনিফিট পায়। তো সেইখানে কোনো আসলে কূট কৌশল আছে কিনা নির্বাচন কমিশনের, কিংবা অন্য কারো ইন্ধন আছে কিনা, সেটিও আসলে আমরা ভেবে দেখছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগের নির্বাচনগুলো যেভাবে জোটগতভাবে হয়েছে এবং একই প্রতীকে হয়েছে, সেইভাবে যদি হয় নির্বাচনগুলো, তাহলে যারা জোট সঙ্গী থাকবে, তাহলে আমার মনে হয় যে এটি ভালো হয়। আবার আমাদের সভাপতিও কিন্তু বলেছে যে আমরা হলো না হলো, এটা আসলে আপনার জোটের প্রতীক কি হলো না হলো, এটা আসলে কোনো ম্যাটার জহিরুল আলম, কোনো করছে না প্রশ্ন আমাদের যদি ক্ষেত্রে। থাকে করতে পারেন। আপনাদের একটা মানে তৃতীয় আরেকটি জোটের আলাপ শোনা যাচ্ছিল, অনেকগুলো মিটিং টিটিং হয়েছিল। পরিবাগে একটি সভার খবর আমরা শুনেছিলাম একটা রেস্টুরেন্টে। সেটা আসলে কত দূর এগিয়েছে? না, সেটা এনসিপি, এবি পার্টি, এরপরে হচ্ছে আপনার গণতন্ত্র মঞ্চ সহ আমরা অনেকে আলোচনা করেছি। সেই আলোচনা প্রক্রিয়াধীন এখনো চলমান আছে যে আমরা বিকল্প কোনো একটা শক্তি হিসেবে বড় দুইটা পার্ট, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম, এই দুইটার বাহিরে আমরা বড় কোনো এলাই তৈরি করতে পারি কিনা, সেই আলোচনাটি এখনো পর্যন্ত আমাদের মাঝে চলমান আছে। বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। আর সামনে যেহেতু নির্বাচন, সুতরাং নির্বাচন নিয়েও আমাদের আলাপ আলোচনা হয়েছে। জি, মনিরা শারমিন, আপনাদের আলোচনা আসলে কত দূরে গিয়েছে? আম, আলোচনা বলতে আপনারা যদি বলেন যে জোটের আলোচনা, সেক্ষেত্রে আমি বলবো যে এনসিপি কার সাথে জোট করবে, আসলে নির্বাচনী জোট কোনো বড় দলের সাথে তারা যাবে কি যাবে না, এবং গেলে কার সাথে যাবে, এই বিষয়ে আলোচনা এখনো আসলে আমি বলবো আহ, মানে দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট। আচ্ছা, এখনই আসলে সময় হয়নি বলার যে আসলে কারোর সাথে জোট করবে কিনা, বা কোনো স্বতন্ত্র অবস্থান থেকে এনসিপি নির্বাচন করবে কিনা, অথবা কোনো তৃতীয় শক্তি, আসলে যারা অন্যান্য দলগুলো আছে, এই দুটি বড় দ্বিদলীয় রাজনীতির বাইরে, আসলে এই এই বৃত্তের বাইরে যে যে দলগুলো আছে তাদের সাথে আসলে কোনো ধরনের এলাই হবে কিনা। কারণ আমাদের কি যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক লিয়াজো কমিটি আছে, সেই কমিটির কিন্তু একটা রেগুলার প্রসেসে সব রাজনৈতিক দলগুলোর সাথে যে রেগুলার বসা হয়। এবং যেহেতু সামনে নির্বাচন, সুতরাং নির্বাচনটা তো খুব বেশি গুরুত্ব পাচ্ছে, এটা তো খুবই স্বাভাবিক। সেইভাবে করেই আলোচনা আগাচ্ছে। তবে এই মুহূর্তেই এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, এমন কোনো সিদ্ধান্ত আসেনি যে আসলে কারোর সাথে কোনো বড় দলের সাথে জোট করার বিষয়ে। মানে জোট করার ক্ষেত্রে কোনো আদর্শিক অবস্থান আছে কিনা এনসিপির? এনসিপির আদর্শিক অবস্থানের থেকেও আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আম, সত্যি কথা বলতে যে সাধারণ মানুষের পালস, এইটা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যখন আসলে আহ এনসিপি বলেন এবং যে নতুন যে তরুণ রাজনৈতিক দলগুলো, তাদের থেকে
আসলে জনগণের এক ধরনের প্রত্যাশা আছে, সেটি আমরা রিড করার চেষ্টা করছি, এবং বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা এই ধরনের কথাবার্তাও আসলে শুনতে পাই যে বড় গুলির আসলে একটা হিস্টোরিক্যাল ব্যাগেজ আছে। তো এই নতুন দল হিসেবে তারা আসলে চাইলে তৃতীয় একটি শক্তি যদি বাংলাদেশে উত্থান হয়, তাহলে মানুষের পক্ষে বিকল্প খুঁজে নেওয়া এক ধরনের আগ্রহ আছে বা আকাঙ্ক্ষা আছে মাঠের জায়গা থেকে। সুতরাং সেই জায়গা থেকে যেহেতু এনসিপি নতুন রাজনৈতিক দল, এনসিপি তো আসলে নির্বাচনকে সামনে রেখে তারা চায় সাংগঠনিক ভাবে তারা আসলে বিস্তার করতে, এবং আমরা আশা করছি যে মিড নভেম্বরে আমরা আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবো, এরকম এজেন্ডা সামনে নিয়ে আমরা আগাচ্ছি। সুতরাং স্বতন্ত্রভাবে আসলে নিজেদের শক্তিমত্তার জায়গা থেকে আমরা কতদূর এগোতে পারি, এটি আমাদের প্রাথমিক এজেন্ডা এই মানে মুহূর্তে। জনগণের পালস আসলে মানে কি বুঝছেন? কোন আদর্শিক জায়গায় মানে আপনাদেরকে দেখতে চায় জনগণ? স্বাভাবিকভাবেই আহ সাধারণ মানুষের কথা আমরা কোথা থেকে জানবো? ধরেন আমার নিজের এলাকা, আমি সেই এলাকায় যে মানুষের সাথে কথা বলি। সুতরাং সব জায়গা থেকে এই ধরনের একটা আওয়াজ যে তোমরা তরুণ রাজনৈতিক দল, তোমরা নিজেরা নিজেদের রাজনীতিটা দাঁড় করাও, বা আমরা, তারা চায় যে এনসিপি নিজের বয়ানটা প্রতিষ্ঠিত করুক, যে তারা যে আসলে বিভিন্ন সময় তারা বিশ্বাস করতে চায়নি, কিন্তু এক ধরনের কথা বলা হয়েছে যে আহ বড় দলের সাথে আসলে কারোর সাথে জোটে যাবে, অথবা বি টিম সি টিম, এই আলোচনাগুলো তো আমরা বিভিন্ন সময় শুনেছি। সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে এনসিপি নিজের স্বতন্ত্র রাজনীতিটা প্রতিষ্ঠা করুক, সেটি যাতে কোনোভাবে হারিয়ে না যায় কোনো বড় দলের সাথে জোট ভুক্ত হলে। এই ধরনের একটা আওয়াজ আমরা পাই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে তরুণ যে রাজনৈতিক দলগুলো, যাদের বয়স খুব কম, তাদের আবার একসাথে দেখতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। সুতরাং এই যে আহ অভ্যুত্থানের মধ্যে থেকে আমরা শুনেছি যে বিকল্পকে, সেই বিকল্পর একটা তৃতীয় শক্তিকে তারা রাখার পক্ষে অনেক ক্ষেত্রে মত দেয়। এবং আমরা এটি দেখেছি যে তরুণদের এই ক্ষেত্রে, তরুণ ভোটার যারা, আমরা যদি বলি আরো স্পেসিফিকলি জেনজি, তাদের পক্ষ থেকে আমরা এই ধরনের আওয়াজ পাই। কিন্তু এনসিপির যে কোনো হিস্টোরিক্যাল কোনো ব্যাগেজ মানে নেই বা আছে কিনা সে ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? না না, হিস্টোরিক্যাল ব্যাগেজ বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এক ধরনের কথা আছে যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় তারা দেখেছে, তারা বিচার করেছে। সুতরাং তারা যখন সন্তুষ্ট হতে পারেনি, সেই ক্ষেত্রে আসলে তাদের থেকে যা প্রত্যাশা, নতুন দলগুলোর থেকে প্রত্যাশা অনেক বেশি। না, আপনি বলছিলেন যে ওই বড় দলগুলো যে হিস্টোরিক যে ব্যাগেজ আছে, এটা মানে বোধগম্য সবার কাছেই। ধরেন অনেকেই এই আলোচনাটি ছিল যে এনসিপিও কি মনে করে যে আপনার 47 কেন্দ্রিক বা 71 বা 24 এগুলোকে রিলেট করে, প্যারালাল করে, একই কাতারে দাঁড় করিয়ে যে আলোচনাগুলো বা ডিবেটগুলো চলেছে বিভিন্ন সময়ে, এইসব জায়গায় কি এনসিপি তার অবস্থানকে খুব পরিষ্কার করতে পেরেছে এখন পর্যন্ত? দেখেন, এটি আসলে খুবই, আমি যদি বলি সেটা হচ্ছে যে আমরা বহুবার এটি পরিষ্কার করবার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি না যে এই বিষয়টি বারবার করে আমাদের সামনে আনা হয়। সেটা হচ্ছে যে অবশ্যই আমরা বিশ্বাস করি যে 47 থেকে আমাদের যে উত্থান, সেই উত্থানটি শুরু হয়েছে, এবং সেই জায়গা থেকে এই 71 আর 24-কে মুখোমুখি দাঁড় করানোর পক্ষে না, এবং কোনো আদর্শিক জটিলতায় যাওয়ার পক্ষে না এনসিপি। সুতরাং আমরা যেভাবে করে আসলে বিশ্বাস করি যে বাংলাদেশে 71-এ আমরা আমাদের অস্তিত্বটা পেয়েছি, এবং 24টা আমরা আমরা অর্জন করেছি। 24-এ সত্যিকার অর্থে, যে আমরা যদি বলি যে 53 বছর আমরা যেরকম জনগণের থেকে স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, সেই স্বাধীনতাটা আবার আবার ফিরে আনার একটা প্রক্রিয়া হিসেবে আমরা 24-কে দেখি। সুতরাং এটার মধ্যে আসলে কোনো ধরনের কনফিউশন নেই, বা কোনো হিস্টোরিক্যাল কোনো ডিবেট আমরা আসলে দেখি না। এটি আমাদের কাছে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি। রফিকুল ইসলাম মজনু, তাহলে এখন মানে বিএনপি যে আহ্বানটা নির্বাচন কমিশনে রাখছে বা যে দাবিটা করে আসলো আজকে, এটা তার জোট সঙ্গীদের জন্য, বিএনপি নিজের জন্য নয়? না, বিএনপি যখন একটি রাজনৈতিক দল একসঙ্গে জোট হয়ে কাজ করবে, আর সেখানে একটি প্রতীকী নির্বাচন, সেটা বিএনপির জন্য এবং
যারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করবে তাদের জন্য প্রয়োজন। আর এখানে আমার আগের যে একজন বক্তা তিনি বলেছিলেন যে যারা একসঙ্গে জোটে একাত্তর হয়ে রাজনৈতিক নির্বাচন করবে, অতীতের যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেখানেও তো জোটবদ্ধ হয়ে নির্বাচন করে একটি প্রতীকে তারা নির্বাচন করেছে। এই মুহূর্তে কেন সেটা পারবে না? যে যদি একসঙ্গে জোটে হওয়া যায় তাহলে একটি প্রতীকে কেন নির্বাচন করা যাবে না? আর যারা জোটবদ্ধ হবেন তারাও তো চাবেন যে যারা এতে যারা জোটে আসবেন তাদের মধ্যে অনেকগুলো ছোট দলও আছেন, অনেকগুলো বড় দলও থাকেন। তারা সবাই চাবে যে একটি জনপ্রিয় প্রতীকে বা একটি বড় দলের প্রতীকে যদি নির্বাচন করা যায়, সেখানে একটি যে সুবিধা পাওয়া যায়, পরিচিতি পাওয়া যায়, সেই জন্য তারা চাচ্ছেন যে একসঙ্গে যদি আমরা জোটবদ্ধ হয়ে একটি প্রতীকে নির্বাচন করা যায়, সেটা বিএনপির জন্য ভালো হবে এবং যারা জোটে আসবেন তাদের জন্য সুবিধা হবে। যদি নির্বাচন কমিশন এই দাবি না মানে, বিকল্প আছে কিছু? দেখেন, নির্বাচন কমিশন তো আসলে আমাদের সবার জন্য। নির্বাচন কমিশন যদি এখানে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বা একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি বিএনপি কোনো ধরনের প্রস্তাব রাখে, সেটা নির্বাচন কমিশনার বা কমিশন কেন মানবে না? আমি তো মনে করি সেটা ওনাদের মানা উচিত। কারণ নির্বাচনের সাথে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আর এটাতে এমন নতুন কোনো কিছু না যে স্বাধীনতার পরবর্তীতে আমরা যে নির্বাচনগুলো আমরা দেখেছি যে সেখানে যারা জোটবদ্ধ হয়েছে তারা বিভিন্ন প্রতীকে নির্বাচন করেছে, তাও তো না। সুতরাং এটা আমাদের নতুন কোনো দাবি না। আমি মনে করি বিএনপি বড় দল বা যারা আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব, একটি গণতন্ত্রকে একটি ভালো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেখানে যদি আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি, সেখানে একটি প্রতীকে কেন আমরা নির্বাচন করতে পারবো না? সে বিষয়ে বিএনপি যেভাবে নির্বাচন কমিশনকে বলেছেন, আমি আশা করি নির্বাচন কমিশনও সেটা বিবেচনা করবেন এবং নির্বাচন স্বার্থে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেই জন্য ওনাদের এটা পুনর্বিবেচনা করতে পারে। না, এই ধরনের একটা সিদ্ধান্ত ধরেন নির্বাচন কমিশন কেন নিল? আপনার 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এটা কি এমন হতে পারে যে নির্বাচন কমিশনকে ঘিরে কয়েকটি দলের, যেমন এনসিপি প্রকাশ্যে তাদের আস্থা সংকট আছে নির্বাচন কমিশনের ব্যাপারে, তারা আস্থা সংকট, এখন আস্থা পুনঃপ্রতিষ্ঠার একটা চেষ্টা। আবার এরকম হতে পারে কি যে বিএনপি যখন দেখছে যে যারা অন্যান্য কয়েকটি দলের যেহেতু আস্থা সংকট আছে, সেহেতু ইলেকশন কমিশন এরকম একটা রোল প্লে করলো, বিএনপি তার একটা প্রতিবাদ জানালো, এর মধ্য দিয়ে এক ধরনের মানে কমিশনকে মোর ক্রেডিবল একটা প্রতিষ্ঠান হিসেবে দেখানোর একটা চেষ্টা। মানে কি কারণ বলে আপনার মনে হয় হঠাৎ এই সিদ্ধান্তটি জানানোর মধ্য দিয়ে? আসলে এটা নির্বাচন কমিশনই ভালো জানেন যে ওনারা এটা কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমার মানে বিশ্বাস এবং আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমস্ত রাজনৈতিক দলের সাথে ওনারা খোলামেলা আলোচনা করতে পারতেন। যদি ওনারা এই বিষয়ে বিএনপি সহ আরো যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসঙ্গে কাজ করেছে গণতন্ত্রের স্বার্থে, সকলকে নিয়ে যদি আমরা একটা আলোচনা করতেন নির্বাচন কমিশন, তাহলে মানে এই বিষয়ে আজকে এত বিতর্ক হতো না। তবে আমার মতে এখন আমাদের একটা নির্বাচন সুষ্ঠু করতে হবে, আমাদের বিশ্বাস, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং আমরা আশা করি ওনারা এমন কোনো কাজ করবেন না যাতে অতীতের যে নির্বাচন কমিশনার যেভাবে তাদের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেরকম কোনো সিদ্ধান্ত ওনারা নেবেন না। যে আরেকটা খবর আজকে জামায়াত ইসলাম উদ্বেগ জানিয়েছে, ইসলামী ব্যাংকের কেউ নির্বাচনী কার্যক্রমে যুক্ত হতে পারবেন না, বা এরকম যে বিএনপির একটা আপত্তির জায়গা, সেটাতে উদ্বেগ জানিয়েছে। মানে কেন আপনারা আসলে ওটাতে আপত্তি জানিয়েছেন? কেন মনে হচ্ছে যে ওইটা সুষ্ঠু নির্বাচনের জন্য ঠিক হবে না? দেখেন, আমরা এই পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় যে নির্বাচনে যে যারা কাজ করবেন এই সমস্ত লোকদেরকে বেশিরভাগ জায়গায় ইসলামী ব্যাংকের মানে যারা কর্মচারী আছেন তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আমি মনে করি নির্বাচনটা সুষ্ঠু করতে হবে। আমরা সবাই জানি ইসলামী ব্যাংক এটা জামাতের একটা প্রতিষ্ঠান,
তাদের লোকজন এখানে বেশিরভাগই এখানে কাজকর্মে জড়িত। মাঝখানে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকটা একসময় আওয়ামী লীগের লোকজনও ফ্যাসিবাদের দোসররা এটা দখল করে নিয়েছিলেন। আবার 5 তারিখের পর আমরা এটাও দেখেছি যে এটা আবার যারা পরিচালনা করতেন, বিশেষ করে জামাতে যারা ছিলেন, ওনারা কিন্তু আবার কিন্তু এটা ওনাদের আয়ত্তে নিয়েছেন। এখন নির্বাচনের স্বার্থে আমরা বলবো না যা ইসলামী ব্যাংকে নেওয়া যাবে না, তবে একচেটিয়া কোনো জায়গাতে নেওয়া ঠিক হবে না। ইসলামী ব্যাংক ছাড়া কি আর কোনো জায়গায় নির্বাচনে কাজ করার মতো লোক নাই? আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর নিয়েছি যে বিভিন্ন জায়গায় তাদেরকে নির্বাচন কমিশন অফিসে এরকম একটা মানে বক্তব্য দেওয়া হয়েছে যে যে নির্বাচনে যারা কাজ করবেন তাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয় বা ইসলামী ব্যাংকের স্টাফদেরকে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে এটা বিএনপি বলেছেন, কারণ ইসলামী ব্যাংক তো সবাই জানে এটা জামাতের একটা প্রতিষ্ঠান। সুতরাং যদি জামাতের প্রতিষ্ঠানের লোক দিয়া নির্বাচন পরিচালনা করতে যায় বা করা হয়, তো সেখানে তো নির্বাচনের যে একটা নিরপেক্ষতা সেটা নিয়ে আমাদের কোনো যেমন প্রশ্ন যদি না থাকে তাহলে শেষ। সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকবে। সুতরাং এমন কোন লোকদেরকে এখানে রাখা উচিত না যাতে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হয়। ইসলামী ব্যাংকে তারা প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি স্কুল আছে, সরকারি কলেজ আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, সেসব জায়গাতে আমরা লোক নিতে পারি। সব লোকদেরকে আমাদের ইসলামী ব্যাংকে নিতে হবে, এর কারণটা কি? যে না, নির্বাচন কমিশন ঘিরে এনসিপির অবস্থানটা কি একটু যদি বলেন মনিরা সুলতানা। এখন এই যে নির্বাচন কমিশন একটা সুন্দর একটা মানে তাদের স্বাধীন একটা সিদ্ধান্ত নিল, বিএনপি এটা অপছন্দ করলো, তারা প্রতিবাদ জানিয়ে এলো, আপনারা কি মনে করেন যে এর মাধ্যমে নির্বাচন কমিশন গেটিং মোর ক্রেডিবল? দেখেন, এই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই প্রথম আমি নির্বাচন কমিশনকে কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে দেখলাম। সেটা হচ্ছে, দেখেন, এই যে যেই দলগুলির কথা বলা হচ্ছে, যে যে দলগুলি আসলে বিএনপির সাথে জোট করতে চায়, তাদের আসলে বিএনপির প্রতীকে আসলে ভোট করতে বা বিএনপির মার্কায় ভোট করলে তাদের এক ধরনের প্রিভিলেজ তারা পান। তাহলে তো আসলে তারা বিএনপি করলেই পারে, মানে আলাদা আসলে দল খোলার কি দরকার? এটা আমার আসলে সেটা তো আপনার বেলা সত্যি, দলগুলোকে এনসিপি আমি নেতৃত্বে আসলে কোনো জোট হলেও তো ব্যক্তি একই অবস্থা সর্বস্ব হবে। না না না, এই জায়গা থেকে দেখেন, এনসিপির নেতৃত্বে অন্যান্যদের জোট হলে সেটাও সেখানেও তো মানে যেটা আরপিও সংশোধন নিতে এসছে, যে জোট করলেও নিজস্ব প্রতীকে থাকা, সেটার পক্ষে আমরা। এবং দেখেন, এইখানে হচ্ছে আমরা বলছি যে এই যে না, জোট মানে নিজের তো যে আপনি স্বাতন্ত্র্য, এটা যে অন্যের মিলিয়ে ভোটও যাওয়া আশা বড় করছেন। দলের মধ্যে, মানে জোট মানে না, তো যদি এটাই তো কথা। তাহলে যদি তো আসলে তার হাইপোথেটিক্যালি কোনো জনসম্পৃক্ততা নাই। যা না না, মনিরা সুলতানা, যদি জি হাইপোথেটিক্যালি জি ধরে নিলাম, জি হাইপোথেটিক্যালি, যদিও এখনো এই আলোচনা ভেরি প্রিম্যাচিওর, আপনি বললেন যে ইটস টু আর্লি টু প্রেডিক্ট যে কারো কোনো জোট হবে কিনা আপনাদের সঙ্গে কারো, ওকে ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে এনসিপি জি বিএনপির সঙ্গে একটা আসন ভাগাভাগির একটা জোট মিত্র হলো, সেক্ষেত্রে আপনি কি এটা মানে এটা খুশি মনে মেনে নিলেন যে আপনি আপনার প্রতীক নিয়ে নির্বাচন, যদিও আপনার প্রতীক নিয়ে এখনো সুরাহা হয় নাই, আপনি আপনার প্রতীক নিয়ে ইলেকশন করবেন, আপনার জোট মিত্রের প্রতীক নেবেন না, ধানের শেষ নেবেন না, এটার ব্যাপারে কি এনসিপির অবস্থান? অবশ্যই নিব না। হ্যাঁ, অবশ্যই নিব না। কেন? কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে, দেখেন, এই যে মার্কা নিয়ে যে নির্বাচন কমিশন, আমি কিন্তু এটা হাইপোথেটিক্যালি বলছি, হাইপোথিসিস হাইপোথেটিক্যালি, রাইট। হিসেবে বলছি যে যদি, হ্যাঁ এক্স্যাক্টলি, তো যদি আসলে মানে এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই ধরনের নেগোসিয়েশন আমাদের সাথে চলছে এই মার্কার জন্য, শাপলা প্রতীকটার জন্য, শাপলা মার্কার জন্য, তো এটার তো কারণ এটাই যে, দেখেন, একটা দলের আমি যদি বলি জনসম্পৃক্ততা, তার তার প্রতীক, সেই দলের নাম, এই জিনিসগুলো তো আসলে সাধারণ মানুষের জানতে হবে। এখন মানে যেই দলগুলো আসলে সংকটাপন্ন অবস্থায় নিজেদের ভাবছেন এখন, যে বড় দল হিসেবে বিএনপির প্রতীকে যদি নির্বাচন করতে না পারেন, তাহলে আসলে সেই দলগুলোর জনসম্পৃক্ততা কতটুকু? এবং আমি যেটা বলছি যে এই দলগুলোকে আমি বলি এলিট পলিটিক্যাল পার্টি, কারণ তারা দেখা গেছে যে তাদের আসলে তারা ব্যক্তি সর্বস্ব কিছু পার্টি আছে যে যাদের দেখবেন যে সেই দলগুলোর একজন দুজন মানুষকেই সবাই চেনে, এবং তাদের আসলে খুব বেশি নেতাকর্মী নাই, এবং তাদের দলগুলো আসলে আমার মনে হয় যে তারা ইচ্ছাকৃতভাবে হয়তো বড় করেন না, ফর মেনি রিজনস আই গেস। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয়, ঐকমত্য কমিশনে গেছি, ঐকমত্য কমিশনে আমি বেশ বেশ কিছু সভাতে উপস্থিত ছিলাম। তো সেখানে যখন দেখলাম যে নোট অফ ডিসেন্ট যখন বিএনপি দেয়, এবং বিএনপির সাথে সমস্বরে সেই যে জোটের যারা আছে তারা কিন্তু সমস্বরে সেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়। এখন তাদের আসলে হোয়াট
মেক্স দেম ডিফারেন্ট, তাদের পলিটিক্সটা ডিফারেন্ট কিভাবে হচ্ছে, মানে কিন্তু আপনি তাদের যেটা যদি বললেন কোনো যে ওই নিজস্ব সভায় মতামত কিন্তু থাকে এবং তারা আসলে চাতক পাখির মতো সেই বিএনপির সালাউদ্দিন আহমেদের দিকেই তাকিয়ে থাকে না, যে কিন্তু আসলে তারা কি বলছে এটাও এবং তো সেই ঠিক যে হিসেবে ওই যে কিন্তু তারা আসলে মতামত দিয়েছে। 30 সুতরাং জন এই জায়গাগুলোতে 30টি দল যে ঐক্যমত্য কমিশনে আছে, সেই 30টি দলের বেশিরভাগ দলেরই একজন দুজন মানুষকেই মানুষ চেনে, তাদের কোনো ভোট নেই আপনার কথায়, আপনার ভাষায়। সেখানে মানে বিএনপি জামায়াত সহ আরো দুটা চারটা দল ছাড়া বাকিদের অবস্থা তো একই রকম, মানে আপনি যেভাবে বলছেন। তাহলে ওরকম 30টি দল না দিল দেখেন, নাকি এখানে 25টি এখানে দল? আমার একটা ব্যাপার আছে যে সবাই কিন্তু চাচ্ছে না। দেখেন, জনসম্পৃক্ততা নাই কিন্তু আমি বলছি না। দেখেন, আমি যদি বলি যে এনসিপির, আপনারা যদি এই যে নিজস্ব যেই রিসেন্টলি যে জরিপগুলো দেখেন, আপনি যদি বলেন যে এনসিপির জনসম্পৃক্ততা জরিপগুলো তার আমরা করি না, হয় বিএনপির পক্ষ থেকে করা হয় অথবা জামাতের পক্ষ থেকে করা হয় অথবা দেখা যায় যে কোনো মানে বিদেশি ফান্ডিং এ কোথাও থেকে করা হয়। তো সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে 10 to 12% অথবা এর রিসেন্টলি আমরা দেখলাম যে 15 to 20% মানে জনসম্পৃক্ততা আছে এনসিপিরও। এবং আমি বিশ্বাস করি যে এখানে আসলে যেই তরুণ রাজনৈতিক দলগুলো আছে, আপনি বলেন এবি পার্টি বলেন, আপনি গণ অধিকার পরিষদ বলেন, তারাও কিন্তু এই যে আরেকজনের মানে নিজের স্বাতন্ত্র্যটি বিলীন করে দিয়ে তারা অন্য দলের কোনো মার্কাতে যে বিলীন হয়ে যাবেন, এরকম আমার ধারণা যে তারাও আসলে তাদের মতামত এরকম জি। না। এবং তাদেরও কিন্তু এক ধরনের জনসম্পৃক্ততা আছে এবং জনভিত্তি আছে মাঠ পর্যায়ে, সেটি আমার আমার না, তাহলে analysis। এটার জন্য বিএনপি ফাইট করছে কেন? বিএনপির কি লাভ? আপনাকে বিএনপির মার্কা তুলে দিলে বিএনপি এতে কিভাবে লাভবান হবে? না দেখেন, বিএনপি তো আসলে আহ, আমি যদি বলি যে ওই আহ, তাদের যে একটা কোহর্ট, মানে তাদের তো আসলে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে কিনা, এবং তারা তো চায় আসলে এই জোটটা আরো বড় করতে। এটা তো আসলে এখন এখন যেটা আমরা আলোচনায় দেখছি যে তারা কিন্তু এই জোটটাকে আরো বড় করতে চায়, যে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এক ধরনের কথা আমরা কিছুদিন আগে শুনলাম, এবং এনসিপির সাথেও তো এক ধরনের আলোচনা হচ্ছে, এবং সেটা জামাতেরও হচ্ছে, সেটা একটা প্রক্রিয়াগত আলোচনা। তো সেই জায়গা থেকে এই জোটটা বড় হলে আসলে অন্যান্য দলের যদি আমি বলি জনসম্পৃক্ততা যতটুকুই আছে সেটা তাদের হয়তো এনক্যাশ করতে পারবে। না, এবং কিন্তু এই তারেক জায়গা রহমান তো থেকে দাবি করছেন যে তিনি এক এককভাবে, ধরনের তারেক রহমান দাবি করছে যে বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের আবার মানে এককভাবে ক্ষমতায় যাবে তিনি বলছেন, এবং এর আগেও কিন্তু তারা বলেছে যে সবাইকে নিয়ে সরকার করতে চায় তারা, কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়া মানে সরকারে যাওয়ার অবস্থান তার আছে। এটা তো আসলে তারেক রহমানের পক্ষ থেকে তিনি বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু বলতেই পারেন। এখন এই জায়গা থেকে দেখেন যে মানে বিষয়টা হচ্ছে যে যখন আমরা পিআর এর কথা বলছি, যখন বলছি সংসদ প্রতিনিধিত্বশীল, তখন তারা মানছেন না চান যে জাতীয় সরকার সবাই মিলে একটা সরকার করার কথা। আবার এটা আমার ব্যক্তিগত মতামত যে আসলে বিএনপি বলেন বা জামাত বলেন, তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না, তাদের কারো না কারোর সাথে অবশ্যই যেতেই হবে। জি, জহিরুল আলম, যদি কোনো প্রশ্ন না থাকে আলোচনাটা শেষ করি। জি, থ্যাংক ইউ। মনিরা, শারমিন, হাসান আল মামুন, রফিকুল আলম মজনু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।